এখন থেকে 20-30 বছর পরে ইতিমধ্যে তাপমাত্রা বেড়েছে 1.5 ডিগ্রি, যেটা পৃথিবীর সব দেশ মিলে প্রতিজ্ঞা করেছিল 2030 পর্যন্ত ঠেকিয়ে রাখবে। এই গরমটা হয়ে গেছে। মজার জিনিস হচ্ছে 2050-এর মধ্যে 2 ডিগ্রিতে ঠেকানোর কথা। আমি তো দেখতে পাচ্ছি 15-20 বছরের মধ্যে 2 ডিগ্রি হবে। 2 ডিগ্রি হলে ফসল, এখন যে জাতের ফসল হয়, আমন ধান, আউশ ধান, বোরো ধান, তার যেটাই সুটেবল ভ্যারাইটি হোক, সবজি ইত্যাদি, এগুলোর উৎপাদন 40-50 টন নাগাদ অর্ধেকের কম হবে। অর্ধেকের কম হলে মানুষ দেশান্তরী হতে বাধ্য। সমুদ্রের পানির উচ্চতা বাড়ছে, লবণাক্ততা ভিতরে ঢুকছে। কত ভিতরে ঢুকেছে আজকে? আপনি যদি আজকে গোপালগঞ্জে গোড়াই নদী, গোড়াই না, গোড়াই আর মধুমতি একই নদী, মধুমতির পাড়ে যান, নদীর পানি মুখে দেন, লবণাক্ত। আমাকে একজন বলছে যে আপনি এত জায়গা থাকতে গোপালগঞ্জ ঠিক করলেন কেন? আমি যে প্রধানমন্ত্রীকে ভয় দেখাচ্ছি, আপনার কনস্টিটিউয়েন্সি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে মধ্য বাংলার মধ্যে, আর বেশি ক্ষতিগ্রস্ত হবে সাতক্ষীরা, খুলনা, বরগুনা, বাগেরহাট। আমি গত সপ্তাহে বাগেরহাটে গিয়েছিলাম এই সমস্যা নিয়ে আমার কিছু কাজ করার জন্য। খাবার পানি নেই, সবচেয়ে গরিব মানুষটাও পানি কিনে খায়। আমরা ট্যাঙ্কি দিচ্ছি, 3 জাতের ট্যাঙ্ক হয়েছে এখন। ব্র্যাক দেয় গোলাপি ট্যাঙ্ক, রাজীব গোলাপি এখন ট্রেনে, তাই না? ইউনিসেফ দেয় কালো ট্যাঙ্ক, আর কিছু এনজিও দিচ্ছে সবুজ ট্যাঙ্ক। ভাই, যে কালারই ট্যাঙ্ক করেন না কেন, বৃষ্টির পানি ধরে রাখছে নভেম্বর পর্যন্ত। 2 মাসের মধ্যে, 2 থেকে 3 মাসের মধ্যে সেই পানিতে কালো পোকা। এখানে ট্রেডিশনাল নলেজের একটা উপায় আছে। সাতক্ষীরাতে আগে বাড়িতে যান, বলবে আমরা মটকাতে পানি ধরে রেখে খেতাম, এবং সেই মটকাতে একটা শিং মাছ ছেড়ে দিলে সে পোকা খেয়ে ফেলতো। এখন এই শিং মাছের প্রযুক্তি আবার নতুন করে শিখতে হবে, তাই না? সো এই যে গরম পড়েছে, এটার সমাধান হচ্ছে, প্রথম সেই কৃষকের কাছ থেকে শেখা সমাধান, সকাল 10টার পরে আর বিকাল 5টার আগে রোদে যাবেন না। কিন্তু পেশাগত কারণে যাকে কাজ করতে হয়, নির্মাণ শ্রমিক, দুপুরবেলা কড়া রোদে সে কাজ করছে, কেন? সরকার কি একটা আইন করতে পারে না যে সকাল 10টার পরে নির্মাণ করা যাবে না আর বিকাল 5টার আগে নির্মাণ করা যাবে না? খুব সহজ। আইএলও অনেক হইচই করছে, কিন্তু আসল কথা তারা বলে না। কেন কাজ করতে হবে রোদের মধ্যে? অফিসের টাইম যদি বদলে দেয়া যায়, বড় সাহেবরা তো গাড়িতে যাওয়া আসা করবে, কিন্তু অফিসের টাইম বদলালে রিক্সা চালকের টাইমের আদর বদলাবে। ইটের ভাটা কেন দুপুরবেলা ইট তৈরি করতে হবে, তাই না? ওই যে কৃষক ভাই যেটা শিক্ষা দিয়েছেন, এই রোদে যেও না। তারপরে যদি কোনো কারণে রোদে যান, আপনাদের উদ্দেশ্যে বলছি, ঘাম হবে প্রচণ্ড, এবং যখন ঘাম হতে হতে হঠাৎ করে দেখবেন ঘাম শুকিয়ে গেছে, এটাই কিন্তু আপনার জন্য সিগন্যাল যে আপনার বডিতে আর ময়েশ্চার ফ্রি ফ্লো করছে না। আপনি তৎক্ষণাৎ ছায়াতে চলে যান। এর বেশি যদি থাকেন, হয়তো 1 ঘন্টা কি 2 ঘন্টা, আপনার হিট স্ট্রোক হতে বাধ্য। এটাই হচ্ছে কিন্তু হিট স্ট্রোকের, তাই না, লক্ষণ। আমি এই যে গরমের স্পেলটা গেল, অন্তত পক্ষে 6, 7, 8টা টেলিভিশন স্টেশনে প্রোগ্রামে আমার সাথে ছিলেন ডক্টর আবদুল্লাহ, প্রধানমন্ত্রীর চিকিৎসক। আমি বলতাম কাজের সময় নিয়ে, আর উনি বলতেন চিকিৎসা নিয়ে। উনি পরিষ্কার বলেছেন, আমি ডাক্তার না, কিন্তু ওনার রেফারেন্স দিচ্ছি, যে এই গরম থেকে এসে আধা ঘন্টা গরমে থাকলে আবার 15 মিনিট ছায়াতে বিশ্রাম নেন। যদি যেতে হয় বাইরে কোনো জায়গাতে, হেঁটে যেতে হয়, বিশ্রাম নিয়ে, কিংবা আপনি বাসায় পৌঁছলেন, ঘাম হচ্ছে প্রচুর, ঘাম মুছে ফেলেন, কিন্তু পানি খাবেন না, বিশেষ করে ফ্রিজের পানি খাবেন না। দ্যাট ইজ এ শক। চীনে যারা গেছি আমরা জানি, ওখানে মিটিংয়ে বসলে কন্টিনিউয়াসলি গরম পানি সাপ্লাই দিচ্ছে। ওই পানির টেম্পারেচার হচ্ছে বডি টেম্পারেচার, যাতে আমি এর থেকে, আমরা তো একদম বরফ গলা ঠান্ডা পানি খাই, এটা শরীরের জন্য একটা শক, তাই না? সেজন্য উনি বলছেন যে 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিট অপেক্ষা করুন, তারপরে নর্মাল তাপের পানি খান। দ্যাটস দ্য সলিউশন। পানি প্রচুর খাবেন। পানি খাওয়ার পরে যদি টায়ার্ড লাগে, সলিউশন কারণ খুব সোজা, আপনার বডির থেকে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম ক্লোরাইড
বেরিয়ে গেছে, লবণ বেরিয়ে গেছে। আপনার যদি ওআরএস থাকেন এক শেষে খান, 5 টাকা দাম, দাম বেড়েছে কিনা জানি না এখন, অথবা 1 চিমটি লবণ, গুড় যদি থাকে ভালো কথা, যদি না থাকেন 1 চামচ চিনি খান, আপনার আয়নিক ডেফিসিয়েন্সি ঠিক হবে। ওরাল স্যালাইন আমার অফিসে কেউ যদি বলে স্যার একটু খারাপ লাগছে, যে একটা ওরাল স্যালাইন খেয়ে ফেলো, আমি নিজেও খাই, কারণ আমার শরীরের আয়নিক ডেফিসিয়েন্সি, সোডিয়াম ক্লোরাইড বেরিয়ে গেছে। একটা লোক মাঠে গরমে কাজ করছে, তাকে যদি ছায়ে এনে ঘাম মুছতে না দেন, দেখবেন যে চামড়ার উপরে সাদা লেয়া পড়েছে একটা শ্রমিকের, তার মানে সল্ট জমেছে। ওই সল্ট কমে গেছে বডির থেকে, সল্টটা বাড়িয়ে দেন, আবার বেশি খাবেন না, তাইলে আবার আরেক প্রবলেম হবে। সো এই যে জিনিসগুলো, তাহলে ছায়াতে ঠান্ডা আছে, একটা বিল্ডিংয়ের চারপাশে যদি বড় বড় গাছ থাকে, স্বাভাবিকভাবে তার পরিবেশটা ঠান্ডা, রাস্তাটা গরম, কারণ বাতাস আসছে সেখান থেকে। ইন জেনারেল বাতাস কিন্তু 20 ফুট 30 ফুট উপর দিয়ে যায়, যদি ধরে নেই গাছের ক্যানোপি যেটা টপ, এটা 30 থেকে 40 ফুট উঁচু। কাজে আপনি যদি উইন্ড স্পিড মাপতে চান, আপনাকে 50 ফুট উঁচুতে গিয়ে মাপতে হবে। মাটির কাছে এই বাতাসের প্রভাব কম। তো আমার মনে হয়, আমি শেষ করি আস্তে আস্তে, যে জলবায়ু পরিবর্তন হচ্ছে, জলবায়ু হচ্ছে 30 বছরের গড়। আবহাওয়া পরিবর্তন ওটাই হচ্ছে বিপজ্জনক, আবহাওয়াতে উল্টাপাল্টা হচ্ছে। আমরা বাংলাদেশ সরকার ন্যাপ তৈরি করেছে, ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান, সেখানে 14 ধরনের হ্যাজার্ড বাড়বে পরিষ্কার লেখা আছে। সরকার অ্যাপ্রুভ করেছেন, যেটা বিশ্বের দরবারে আমরা জমা দিয়েতে আমরা নন্দিত হচ্ছি। এই 10-12 দিন আগে ঢাকাতে 100টার বেশি দেশের সম্মেলন হয়ে গেল, তারা বাংলাদেশে এসছিল যে জলবায়ু পরিবর্তন কি করে মোকাবেলা করতে হবে সেটা শেখার জন্য। আমার দুঃখটা হচ্ছে, এই দলিলটা আমার তত্ত্বাবধানে তৈরি হচ্ছে, কিন্তু এই 100 দেশের আসরে, যাই হোক, সেটা আমার দুঃখের কাহিনী। বাট বলছি যে ক্লাইমেট চেঞ্জের কারণে কি হবে, এটা আপনি এই দলিলটা যে কেউ ডাউনলোড করতে পারেন ন্যাপ। এখানে 11টা অঞ্চলে বিশেষ নজর দিতে হবে বিভিন্ন ধরনের বিরূপ প্রতিক্রিয়ার জন্য। 14টা দুর্যোগ, স্বাস্থ্যের উপরে মারাত্মক প্রভাব পড়বে, পোকামাকড় বাড়বে, মশা বাড়বে, ডেঙ্গু, ম্যালেরিয়া, ফাইলেরিয়া, টাইফয়েড ইত্যাদি বাড়বে। মশাকে ভয় করা শুরু করুন। আর খাদ্যের ব্যাপারে দেশ চেষ্টা করছে, 5 ধরনের নতুন ফসল লাগবে। বন্যা সহ্য করতে পারে, খরা সহ্য করতে পারে, তাপ সহ্য করতে পারে, লবণাক্ততা সহ্য করতে পারে, এবং তার ডিউরেশন কম হবে। এখান থেকে যাওয়ার সময় কার্জন হলের পাশে দেখবেন একটা প্লাস্টিকের ঘর বানানো হয়েছে। ওই ঘরের পিছনে টোটাল সরকারের অনুদানে করা হয়েছে, সেটার খরচ হচ্ছে 10 কোটি টাকা। দেখলে মনে হবে পলিথিন দিয়ে বানানো, কারণ ওইখানে ভিতরে গবেষণা হবে যে কি কি ধরনের ফসল প্রয়োজন। আমরা অনেকটা অ্যাডভান্সড, কিন্তু আমাদের চিন্তা ভাবনাটা কন্ট্রোল হয় বিদেশিদের দ্বারা। ওদের সমস্যা হচ্ছে গ্রিন হাউস গ্যাস কমানো, আমার সমস্যা না। বাংলাদেশের কোনো ভূমিকা নেই বৈশ্বিক উষ্ণতা বাড়াতে, কোনো ভূমিকা নেই। আমরা ক্ষতিগ্রস্ত যারা হব, এক সময় আমরা ছিলাম 1 নম্বর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ, এখন আমাদের র্যাঙ্ক হচ্ছে 7। 1, 2, 3, 4, 5, 6 কারা, যে দেশগুলো এখন থেকে 20 বছর 30 বছর পরে টোটালি হারিয়ে যাবে, থাকবে না তারা। মালদ্বীপ, কিরিবাটি, মার্শাল আইল্যান্ড, টুভালু, পলিনেশিয়ান ছোট ছোট দ্বীপগুলো একেবারে হারিয়ে যাবে। আমাদের এখানে 100 বছর পরে আজকে সমুদ্রটা যেখানে আছে সেটা চলে আসবে। যশোর থেকে একটা লাইন গোপালগঞ্জ, গোপালগঞ্জ থেকে চাঁদপুর, চাঁদপুর থেকে ফেনী, এর দক্ষিণ অংশ। এটা আমার ডাটা না, এটা পৃথিবীর বৈজ্ঞানিকরা যে ডাটা ব্যবহার করেছে সেটাকে আমরা ইন্টারপোলেট করে এটা দাঁড় করিয়েছি। এ ব্যাপারে এই যে দাগটা টানলাম আমি, পৃথিবীর 198টা পার্টি একমত। এই আলোচনাটা পৃথিবী সিরিয়াসলি নিচ্ছে। এখানে 198টা দেশকে একমত হতে হয়, কোনো ভোটিংয়ের ব্যবস্থা নেই। একটা বাড়িতে 3 ভাই থাকলে আর তার 3 বউ থাকলে, এই 6 জন মিলে তো বাবা মায়ের পক্ষে একটা সিদ্ধান্ত নিতে পারে না, কিন্তু এখানে 198টা পার্টি একমত হইতে হয়। প্রতি বছর 2 বার মিটিং হয়, একটা জুন মাসে, একটা ডিসেম্বর মাসে। আমরা ডিসেম্বর মাসের মিটিং নিয়ে হইচই করি। গত মিটিং হয়েছে দুবাইতে। আমার হিসেবে দুবাই প্রচণ্ড ধাপ্পাবাজি করেছে,
কিন্তু আমরা সবাই তাথই তাথই করে নাচতেছি, অনেক কিছু পেয়ে গেলাম। গতকালকে আমি মাঝে মাঝে কড়া কড়া কথা বলি বলে পরে আর ডাক পাই না। গতকালকে 20-এ আলোচনা ছিল যে বাংলাদেশ কি করে টাকা জোগাড় করবে, বড় বড় সাহেবরা বক্তৃতা দিলেন, পিছনে বসে থাকার চেষ্টা করেছিলাম। একটা স্টেজে যখন হাত তুললাম আমাকে কথা বলার সুযোগ দিন, আমি বললাম যে ভিত্তিতে কথা বলছেন প্রত্যেকটা ভুল। তাতে ওয়ার্ল্ড ব্যাংকের বিশেষজ্ঞ, 20-এর বিশেষজ্ঞ, মন্ত্রণালয়গুলোর বিশেষজ্ঞ যে সিদ্ধান্তের ভিত্তিতে তারা কথা বলছেন সেই সিদ্ধান্ত আজও গৃহীত হয়নি। পৃথিবী যেভাবে কন্ট্রোল করতে চাচ্ছেন গ্রিন হাউস গ্যাস কমানোর জন্য, আমরা করি 0.3 পৃথিবী, 20 30 যারা করে চীন, ভারত, ইউএসএ, এই 3টা দেশ প্রধানত দায়ী। এবং বাংলাদেশ, চীন, ভারত, ইউএসএ 3জনেরই বড় ভয় পায়, কিংবা তাদের পিছনে, তাই না? ভারত, আমরা তাদের সাথে বিরুদ্ধাচরণ করতে চাই না, চীন করতে চাই না, ইউএসএ করতে চাই না, সৌদি আরবিয়া করতে চাই না। আমি নেগোশিয়েট করি বাংলাদেশের হয়ে, আমি অন্যতম। আমাদের প্রতি অলিখিত নির্দেশ হচ্ছে সৌদি আরবিয়া, চীন, ভারত, ইউএসএ এর বিরুদ্ধে কোনো কথা বলো না। তো যা কথা বলতে হবে তো এর বিরুদ্ধেই কথা বলতে হবে, এদের কারণেই তো আমাদের হচ্ছে এখন। এই 4টা হচ্ছে মেইন গিল্টি পার্টি। আরেকটা দেশকে যদি চিহ্নিত করতে বলেন তাহলে ইউরোপের দেশগুলো। সো শেষ করছে এই কথা বলে, জলবায়ু পরিবর্তন ইজ কারেক্ট, ইজ ট্রু, ইট ইজ হ্যাপেনিং, কিন্তু প্রতি বছর একটু একটু করে বাড়ে বলে হঠাৎ করে 10 বছর পরে জেগে উঠলে দেখবেন মারাত্মক বিপর্যয় ঘটে গেছে। অনেক বছর পরে এই বছর অফকোর্স অতি উচ্চ তাপমাত্রা গেছে, কিন্তু এটা আনইউজুয়াল না, এটা কোনোদিন হয়নি এ কথা ঠিক না। 100 ডিগ্রিতে হয়তো 20 বছর 30 বছর পর পর হয়েছে। হ্যাঁ, এখন এটা কন্টিনিউয়াসলি হতে থাকবে। এই ঘটনা সামনের বছরও হতে পারে, তার পরের বছরও হতে পারে। বৃষ্টির সময়কাল বদলে যাচ্ছে, বৃষ্টির ইন্টেন্সিটি বদলে যাচ্ছে, জায়গা বদলে যাচ্ছে। দুবাইতে বৃষ্টি হচ্ছে, কালকে একজনের ফেসবুকে দেখলাম মদিনাতে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, মরুভূমি তো। দুবাইতে বৃষ্টি হচ্ছে 2 দিনে 225 মিলিমিটার। আমাদের এখানে একদিনে 300 মিলিমিটার বৃষ্টি হওয়ার জন্য আমরা সরকারকে ওয়ার্নিং দিয়েছি। রংপুরের যদি কেউ থাকে তাহলে জানবেন 3 বছর আগে একদিনে 450 মিলিমিটার, তার পরের বছর 250 মিলিমিটার বৃষ্টি হয়েছে। 450 মিলিমিটার বৃষ্টি হলে কেরামতুল্লাহ বিপ্লব নিশ্চয়ই এই বিল্ডিংয়ে এসছেন নৌকায় করে। ঢাকা শহর কি তার জন্য রেডি? রেডি না। বরিশাল শহরে কোনোদিন বন্যা হয়নি, এখন সদর রোডে পানি ওঠে গত 3 বছর ধরে। চট্টগ্রামের অবস্থা দেখেন, মেইন যে শহরের এলাকা, আমাদের মতিঝিলের ইকুইভ্যালেন্ট যেটা, তাদের যে মেইন বাণিজ্যিক এলাকা, সেখানে এখন অমাবস্যা পূর্ণিমার সময় 3 দিন 6 দিন প্রতি মাসে বর্ষার সময় নৌকায় করে অফিসে যেতে হয়। আগ্রাবাদ কোমর সমান পানি। এটা ঘটবে, বৃষ্টির সময় বদলে যাবে, বৃষ্টির তাপমাত্রা বদলে যাবে। আমরা, আল্লাহ তাআলা আমাদের প্রতি মেহেরবান। জলোচ্ছ্বাস ঘূর্ণিঝড় বেশ কয়েক বছর হয়নি, গত বছর 5টা বড় ঘূর্ণিঝড় গেছে। একটা শুধু টেকনাফকে টাচ করেছিল, বাকি 4টা, একটা গেছে আন্দামান আর বাকি 4টা উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ ওই দিকে গেছে। আবহাওয়াবিদরা গণকের মতো কথা বলে, এটা আমিও বলতে পারি। এই মাসে 2টি ঘূর্ণিঝড় হইবে, নিম্নচাপ হইবে, কারণ এটা চিরকাল হয়ে এসছে। আমাদের আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার ক্ষমতা আবহাওয়াবিদদের আছে, তারা বিজ্ঞ, তারা জ্ঞানী, তারা জানে। কিন্তু আবহাওয়ার পূর্বাভাসটা অত্যন্ত অসভ্যভাবে দেয়া হয়, দুর্বলভাবে দেয়া হয়। কেন দেয়া হয়? আমাদের আবহাওয়া দপ্তর হচ্ছে ডিফেন্স মিনিস্ট্রির অধীনে, ওখানে উর্দি পড়া কিছু লোক সবকিছু কন্ট্রোল করে। আবহাওয়া শুড বি উইথ ডিজাস্টার ম্যানেজমেন্ট মিনিস্ট্রি আর সায়েন্স অ্যান্ড টেকনোলজি মিনিস্ট্রি। তাদের কিন্তু ক্যাপাসিটি আছে, তাদের দক্ষ লোক আছে, কিন্তু তাদের প্রকাশ করার, প্রচার করার ক্ষমতা নেই। আর ঘূর্ণিঝড়ের প্রভাব বাড়বে। আমাদের উপকূল জুড়ে 15 ফুট উঁচু বেড়ি বাঁধ আছে, আমরা বলেছি এটাকে 20 ফুট করো, সরকার তৈরি করা শুরু করেছে। আমাদের মোট 139টা পোল্ডার আছে, তার 10টাতে কাজ হচ্ছে।
বাকিগুলো কবে হবে আই ডোন্ট নো। হঠাৎ করে একটা 1970-এর মতো বড় ঘূর্ণিঝড় হলে দেখা যাবে টনক নড়ছে। আমি আপনাদেরকে বলে যাচ্ছি, এবছর না হলে সামনের বছর কিংবা তার পরের বছর একটা বড় ঘূর্ণিঝড় হবে, এবং আমপান মার্কা ঘূর্ণিঝড় হলে আমি দেখতে পাচ্ছি অন্ততপক্ষে 5 থেকে 10 লাখ লোক প্রাণ হারাবে। আমরা কি তার জন্য প্রস্তুত? না। অর্ধেক প্রস্তুতি আছে, সেটাকেই প্রস্তুতি ধরে নিয়ে আমরা হইচই করছি, কিন্তু অনেক কাজ করার আছে। আমি থামছি, না হলে কি বলবো, স্যাররা বিরক্ত হচ্ছেন। আরও অনেক কথা বলতে পারতাম, বাট বলছি যে বিষয়টা সিরিয়াস। গাছ লাগানোর বিষয়টা যেটা বললেন, এটাও সিরিয়াস। পৃথিবীকে যদি কিছুটা ঠান্ডা করতে চান, তাহলে গাছ লাগানোর বিকল্প নেই। এখন আমাদের দেশের অবস্থা হচ্ছে সেই গল্পের মতো। এক নতুন অফিসে বড় কর্তা এসছে, হেডকোয়ার্টার থেকে বলেছে যে গাছ লাগানোর উৎসব করো, ছবি পাঠাও, ছবি সহ রিপোর্ট পাঠাও। তো বড় সাহেব নতুন এসছেন, বিল্ডিংয়ের চারপাশ দেখছেন, সামনে কিছু জায়গা আছে, কোথায় লাগালে, চারপাশে জায়গা আছে, লাগালে ভালো হয়। বুড়ো দারোয়ান এসে তাকে বলছে, স্যার কি খুঁজছেন? বলে, না খুঁজছি কোথায় লাগালে সবচেয়ে ভালো হয়, ক্যামেরা দিয়ে বিল্ডিংটা দেখা যাবে, অফিসের সাইনবোর্ডটা দেখা যাবে। দারোয়ান এসে বললো, স্যার এইখানে লাগা। বড় সাহেব দেখলেন, তাই তো, ওখানে লাগালে ক্যামেরা দিয়ে চমৎকার ছবি আসবে। খুব খুশি হলেন। বৃদ্ধ দারোয়ানকে বলছেন যে, বাবা তুমি বুঝলেন, আপনি বুঝলেন কেমন করে? কয়, স্যার প্রতি বছর তো এখানে লাগানো হয়, আমাদের যেন এই অবস্থা না হয়।